जो बचे हैं संग समेट लो। লিখেছেন ফরহাদ ইশতিয়াক, অনুবাদে রশ্মিতা বিদ্যা মেহেদি। পর্ব 4। কোথায় ছিলে সারাদিন? ন্যানি রাতের জন্য রান্না করছিলেন। লিজা টেবিলের উপর বসে নাশপাতি খাচ্ছে। ফলের মধ্যে নাশপাতি তার পছন্দের। 3:30 পর্যন্ত গাইড ছিলাম। এরপর স্যান্ড্রার সঙ্গে দেখা করতে যাই। রোমে আসার পর থেকে তার সঙ্গে দেখা করতে পারিনি। গাইড? লিজার সাধারণ কথাবার্তায় ন্যানের মনোযোগ গিয়ে আটকালো এই শব্দে। জি, গাইড। বেচারা এখানে ট্যুরিস্ট না, অফিসের কাজে এসেছে, কিন্তু আমি জোর করে তাকে ট্যুরিস্ট বানাতে উঠে পড়ে লেগেছি। লিজা হেসে বলল। ন্যানি তার দিকে চোখ ঘুরিয়ে তাকালেন। কাকে? রবার্টের কলিগকে? কি যেন নাম বলেছিল ছেলেটার? সিকান্দার। লিজা চট করে ন্যানিকে নাম বলল। ছেলেটা কেমন? ন্যানি হেসে লিজার দিকে তাকিয়ে আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলেন। ব্যক্তিত্বের ব্যাপারে জিজ্ঞেস করছেন নাকি মেজাজ? এক টুকরো নাশপাতি মুখে দিয়ে বলল লিজা। বাহ্যিক ক্ষেত্রে বললে খুব হ্যান্ডসাম। অ্যাপোলোর চিন্তা মাথায় এসে দেখলে। আর যদি স্বভাবের কথা বলি, তবে অন্য সব মানুষের চেয়ে ভীষণ আলাদা। অবসন্ন, উদাসীন, মুখ ভার করে থাকা, কখনো মন খুলে হাসে, কখনো একদম গম্ভীর হয়ে যায়। কথা বলতে বলতে হট করে চুপ হয়ে যায়, হাসতে হাসতে হঠাৎ থেমে যায়। বিবাহিত নাকি অবিবাহিত? ন্যানি সাথে সাথেই কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন। তিনি সবজি কাটা থামিয়ে লিজাকে দেখতে লাগলেন। ন্যানি? লিজা বেশ রাগান্বিত হয়ে ন্যানির দিকে তাকালো। তুমি এত প্রশংসা করছো, তাই আমার মনে হলো হয়তো। আপনার ভুল মনে হচ্ছে ন্যানি। লিজা তার কথা থামিয়ে বলল। মানুষটাকে শুধু একজন বন্ধু হিসেবে ভালো লাগে আমার। আমি ওকে পেইন্ট করতে চাই, তাই ভালো লেগেছে। কিন্তু সে যখন এতটাই ভালো, তখন তো অন্যভাবে ভালো লাগতে পারে, তাই না? অসম্ভব, প্রশ্নই ওঠে না। সেকেন্দারের সবচেয়ে বড় খুঁত পাকিস্তানের সঙ্গে তার সম্পৃক্ততা। বন্ধুত্বের বাইরে সেকেন্দারকে নিয়ে অন্য কিছু ভাবা অসম্ভব আমার পক্ষে। লিজের কথায় নানির খারাপ লাগলো। পাকিস্তানের ব্যাপারে খারাপ কিছু শুনলে তার অভিব্যক্তি এমনই হয়। পাকিস্তানি হওয়া কি এত খারাপ লিজা? হ্যাঁ, আমার জন্য খারাপ। আমি কোনো মুসলমানকে বিয়ে করব, কিন্তু তার সম্পৃক্ততা মোটেও পাকিস্তানের সঙ্গে থাকতে পারবে না। আমার দিকে এভাবে অভিমানী চোখে তাকিয়ে লাভ নেই আপনার। আপনি নিজে এখন কোথায় পাকিস্তানি? বিগত 24 বছর ধরে এখানে আছেন। আপনি ওখানে ইতালিয়ান। এমনটা এই প্রথম না। লিজের কাছে পাকিস্তানি পুরুষ মানেই খারাপ। আর সে খারাপ বললে ন্যানি প্রতিবার এমন মুখ গোমরা করে ফেলেন। পাকিস্তানের ব্যাপারে এমন ঘৃণা স্যাম তো ওর মধ্যে ঢেলেছে লিজা। উনি হতাশ হয়ে বলে আবারও সবজি কাটতে লাগলেন। পাকিস্তানের ব্যাপারে এমন ঘৃণা পাপা আমার মধ্যে ঢেলেছেন নানি। তিনি নিজের কাছে প্রমাণ করেছেন পাকিস্তানি পুরুষরা কতটা খারাপ হতে পারে। সেটা পাপা হোক বা হাসিম আসাদ, সব পাকিস্তানি পুরুষই একরকম, মুনাফিক, দুমুখ এবং পাথর হৃদয়। তিক্ততা নিয়ে বলে লিজা টেবিল থেকে নেমে কিচেন থেকে বেরিয়ে গেল। ন্যানির চেহারাও কিছুটা রুক্ষতা চলে এসেছিল। উনি তাই লিজাকে আটকানোর চেষ্টা করলেন না। ওপরে স্টুডিওতে এসে লিজা পেইন্টিংয়ে নিজেকে ব্যস্ত করে রাখলো। কিছুক্ষণ পর কারো সিঁড়ি উপরে ওঠার শব্দ গানে ভেসে এলো। ন্যানি ওর কাছে এসেছেন। তার চেহারা এখন আর রাগ না, বরং লিজার জন্য মমতা ঝলকাচ্ছে। তার এমন ভালোবাসার বহিঃপ্রকাশে লিজা নিজের মুড খারাপ রাখতে পারল না। আপনি যান, আমি আসছি, লিজা মৃদু হেসে বলল। নানি মাথা নেড়ে আবার নিচে চলে গেলেন। লিজা কাজ থামিয়ে তাকে যেতে দেখছে। মায়ের আসল কোল, আসল ভালোবাসা সে কখনো পায়নি। তবে হ্যাঁ, মায়ের ভালোবাসার ঝলক ন্যানের ভালোবাসা পেয়েছে। এই মহিলা অল্প বয়সে বিধবা হয়ে গিয়েছিলেন। কোনো বাচ্চাও ছিল না তার। উনি আর ওনার পরিবার লিজার দাদার বাড়ি পুরনো কাজের লোক। লিজার দাদির কাছে তার ছেলের ইতালিয়ান এক মেয়েকে বিয়ে করা এবং এর ফলে নাতনিদের আদব কায়দা বেড়ে ওঠা দুশ্চিন্তার বিষয় ছিল। তাই নাতনিদেরকে ইসলামিক আচার আচরণ শেখাতে তার বিশ্বস্ত কাজের মহিলা মেহরুন্নেসাকে তিনি ইতালিতে থাকা ছেলের কাছে পাঠিয়ে দেন। তখন নানির বয়স 35-36 ছিল। যখন ওদের ঘর ভাঙলো, সবাই আলাদা হয়ে গেল, তখন ওদের দুই বোনের জীবন থেকে নানির প্রয়োজনও শেষ হয়ে যায়। যেখানে ঘরই নেই, সেখানে আয়ার প্রয়োজন কোত্থেকে আসবে? কিন্তু ছেড়ে আসে পাকিস্তানি বা এই মহিলার কে ছিল? ওখানে গিয়েও তাকে লিজের দাদি বাড়িতে অথবা অন্য কোথাও আয়া হয়ে কাজ করতে হতো। তাহলে এই দেশে খারাপ কি? রোমে থাকা পাকিস্তানি অ্যাম্বাসেডরদের বাচ্চাদের দেখাশোনার জন্য তাদের পাকিস্তানি আয়ার দরকার হয় হর হামেশাই। ন্যানি একজন বংশীয় রীতিনীতি বোঝা ভালো মহিলা, যার ফলে রোমে দ্রুতই তার অন্যত্র চাকরি হয়ে যায়। এরপর থেকে তিনি কোনো না কোনো পাকিস্তানি ডিপ্লোম্যাট বা বিজনেসম্যানের বাড়িতে তাদের সন্তানদের আয়া হিসেবে অথবা তাদের সন্তানদেরকে কোরআন শেখানোর কাজ করতে থাকেন। বিগত সেই সব বছরগুলোতেও লিজার সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিল। 5 বছর আগে যখন লিজা রোমে নিজের জন্য ফ্ল্যাট কেনার সিদ্ধান্ত নেয়, তখন ওর মাথায় সর্বপ্রথম এই খেয়াল আসে
ফ্ল্যাটের দেখাশোনার দায়িত্ব ন্যানির হাতে তুলে দেবেন। ন্যানিকে অন্য কোথাও কাজ করতে নিষেধ করে দেয় লিসা। সে শুধু এখানে 2 মাস কাটায়। বছরের বাকি সময় ন্যানি ফ্ল্যাটের খেয়াল রাখেন, আর তার খরচের জন্য প্রতি মাসে নিয়ম করে লন্ডন থেকে টাকা পাঠিয়ে দেয় লিসা। তার লালন পালন এবং বেড়ে ওঠায় ন্যানির অনেক বড় হাত রয়েছে। তিনি মা না হলেও মায়ের মতোই একজন। এটা তার হক এবং লিসার দায়িত্ব যে এখন যেহেতু তিনি বুড়ো হয়ে গেছেন, তাই যাতে লিসা তার খেয়াল রাখে। খাবার খেতে লিসা নিচে নেমে এলো। রাতের খাবার আর কফি শেষ করার পর আজ সারা রাত কাজ করার মোড়র। জায়গাটা ভীষণ অন্ধকার ও ভয়ঙ্কর, যেন কোনো গর্ত অথবা সুড়ঙ্গ, যেখানে আলোর নামও নিশান পর্যন্ত নেই। ভীষণ ভয় পাচ্ছে সে সেই অন্ধকার এবং সংকীর্ণ জায়গাতে। দম বন্ধ হয়ে আসছে তার। পালাতে চাইছে ওখান থেকে, সাহায্যের জন্য চিৎকার করছে, জোরে জোরে শব্দ করে গলা ছেড়ে কাঁদছে সে। কেউ ওখানে ছিল যে সেই অন্ধকারে হেঁটে তার সামনে এসে দাঁড়ালো। লোকটা ক্রুর চোখে তাকে সিকান্দারের অসহায়তার উপর শব্দ করে হাসলো। নিজেকে বাঁচানোর জন্য হাত পা ছোড়াছড়ি করলো সে, কিন্তু না পালাতে পারলো, না সেই লোকটাকে নিজে থেকে দূরে সরাতে পারলো। চিৎকার করতে করতে সিকান্দারের চোখ খুলে গেল। কয়েক সেকেন্ড লাশের মতো বিছানায় পড়ে রইল। তার শরীরে জোরে কোনো নড়াচড়া নেই। কিছুক্ষণ পর যখন হাত পা নাড়ার শক্তি পেল, তখন তার হাত দ্রুত চেহারার দিকে গেল। চেহারা চোখের পানিতে ভেজা। সিকান্দার ঘামছে, শরীর থরথর করে কাঁপছে। রুমের গাঢ় অন্ধকারে তার দম বন্ধ লাগছে। নিজের সবটুকু শক্তি এক করে সে বিছানা থেকে উঠল। রুমের সব জানালা খুলে দিতে চায়, সব লাইট অন করতে চায় সে। জ্যান লস অ্যাঞ্জেলেসে থাকে। বাড়ির কারো কথা মোটেও মনে পড়ে না তার। যার কথা মনে পড়ে সেটা শুধু তার আম্মুজান। এর বাইরে না বাড়ির কাউকে তার মনে পড়ে, না বাড়ির অন্য কিছুকে। আম্মুজানের সঙ্গে ফোনে জানের লম্বা কথাবার্তা হয়। অপরদিকে বাবার সঙ্গে কথাবার্তা হয় বড্ড সংক্ষিপ্ত। তিনি জানের পড়াশোনা আর ক্যাম্পাস নিয়ে কয়েকটা প্রশ্ন করবেন, এরপর সেই নির্দিষ্ট বাক্য বলবেন। টাকা বা অন্য কিছুর প্রয়োজন কিনা, জানের রেজাল্ট কেমন দেখতে চান, তার ভবিষ্যৎ নিয়ে বাবার কী ধরনের চিন্তাভাবনা, এসবের কিছুই বলেন না। এইসব নিশ্চয়ই সিকান্দারের সঙ্গে বলেন। বাড়ির চেয়ে লস অ্যাঞ্জেলেসে নিজেকে বেশি সুখী মনে হয় জানের। এখানে সারাক্ষণ কারোর সঙ্গে তার তুলনা করা হয় না। ভুল করেও কখনো বড় ভাইকে ফোন করে না সে। সিকান্দার নিজেই প্রতি 10-15 দিন পর কল করে খোঁজ নেয় তার। জ্যান রেহাই পাওয়ার জন্য কয়েক মিনিট কথা বলে পিছু ছাড়িয়ে নেয়। বাবার তার প্রতি করা আচরণ জেদের বসে করা এক অর্থহীন প্রতিযোগিতা, এবং সেই প্রতিযোগিতায় বারবার হেরে যাওয়া জ্যানকে বেশ রুক্ষ আর গম্ভীর করে তুলেছে। ক্যাম্পাসে তার তেমন বন্ধু নেই, হাতে কোনো একটাই বন্ধু যার সঙ্গে তাকে দেখা যায়। শাহরিয়ার খান যেভাবে সিকান্দারকে বোস্টনে থাকার জন্য ফ্ল্যাট ভাড়া করে দিয়েছেন, সেভাবে জ্যানের জন্য লস অ্যাঞ্জেলেসে একটা ফ্ল্যাট বরাদ্দ করেছেন। পার্থক্য শুধু বড় ছেলের বেলায় তিনি নিজে বস্টনে গিয়েছিলেন, থাকার জায়গা খুঁজে বের করে দাঁড়িয়ে থেকে ফ্ল্যাটের জিনিসপত্র কিনিয়েছিলেন। আর জ্যানের বেলায় এইসব কাজ লস অ্যাঞ্জেলেসে থাকা একজন পরিচিতকে দিয়ে করিয়েছেন। টাকা পয়সা তার ক্ষেত্রে ততটা খরচ করা হয়েছে। ব্যাস, ছোট ছেলের জন্য নিজের সময় এবং আগ্রহ নষ্ট করে না শাহরিয়ার খান। সেদিন রাতে সিকান্দারের ফোন এলো জ্যানের কাছে। মানসিকভাবে এবং অনুভূতির দিক থেকে সে ভাইয়ের কাছ থেকে নিজেকে অনেক দূরে নিয়ে গেছে, যাকে নিয়ে এখন ভেবে সময় নষ্ট করে না। কারণ সিকান্দারের সঙ্গে কথা বললে, দেখা হলে শুধু নিজেকে পরাজিত এবং দ্বিতীয় পজিশনে দাঁড়িয়ে থাকার বাইরে আর কোনো অনুভূতি কাজ করে না তার। কেমন আছো জ্যান? জ্যানের নিরস হ্যালোর জবাবে সিকান্দার ঔষধ দিয়ে বলল, ঠিক আছে। উত্তরে বড় ভাইয়ের অবস্থা যেন চেষ্টা করলো না জ্যান। স্প্রিং ব্রেকে আমি বাড়ি যাচ্ছি, তুমিও আসো। আমাদের দেখা হয় না কত মাস। এর আগের বার ছুটিতে জ্যান ইচ্ছাকৃতভাবে দেরি করে বাড়ি গিয়েছিল। যখন নিশ্চিত হয়েছে ততদিনে সিকান্দার ছুটি কাটিয়ে চলে গেছে। সিকান্দার ছোট ভাইয়ের জন্য অপেক্ষা করে, ফোনে বারবার আসার কথা বলে, কিন্তু শেষ পর্যন্ত হতাশ হয়ে ছুটি কাটিয়ে চলে যায়। আর যেদিন সিকান্দার বস্টনে পৌঁছায়, এর পরের দিনই জ্যান ওয়াশিংটনে নিজেদের বাড়িতে এসে হাজির হয়। আমার মুড নেই, বন্ধুদের সঙ্গে ছুটি কাটানোর ইচ্ছে। জ্যান নিরস গলায় অনুভূতির শূন্য সুরে বলল, এখন সে আর বাচ্চা নেই, বড় হয়ে গেছে। মানুষের কাছ থেকে অনুভূতি লুকিয়ে রাখতে জানে। সিকান্দারকে নিয়ে যা যা ভেতরে ভেতরে অনুভব করে তা শব্দে প্রকাশ করে ফেলার মতো বোকা নয় জ্যান। তবে এমন শীতল আর নিরস আচরণই সিকান্দারকে তার জীবনে বড় ভাইয়ের কী অবস্থান তা বুঝিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তবু চেষ্টা তো করে যান, বন্ধুদের সঙ্গে অন্য কোনো দিন যেও। আমি তোমাকে খুব মিস করছি। ভাইয়ের কণ্ঠের ভালোবাসা তার কাছে বানোয়াট মনে হয়। নিজেকে খুব ভালো প্রমাণ করতে চায় এমন মনে হয়। সিকান্দারের লৌকিকতা এবং দুমুখী ব্যক্তিত্ব ঘৃণা লাগে জাইনের। বললাম তো আমি আসতে পারবো না। অন্য কোনো ছুটিতে আসার মুড হলে জানিয়ে দেবো তোমাকে। আগের মতোই নিরস গলা তার। ঠিক আছে, যেমন তোমার ইচ্ছে।
সিকান্দারের কণ্ঠে হতাশা। সে ভাবত সিকান্দারের এসব আচরণ হচ্ছে নিজের চেয়ে সবকিছুতে পিছিয়ে থাকা ছোট ভাইয়ের প্রতি দয়া দেখানোর নমুনা, মোটেও ভালোবাসা না। বড় ভাইয়ের কণ্ঠের বিষণ্ণতায় তাই মনোযোগ না দিয়ে জ্যান ফোন রেখে দিল। জ্যান সাবজেক্ট হিসেবে ইকোনমিক্স বেছে নিল, ইচ্ছে না। আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম শেষ করার জন্য সিকান্দারও এই সাবজেক্ট বেছে নিয়েছিল। তাই ল পড়ায় জ্যানের মোটেও আগ্রহ নেই, কিন্তু আগামীতে তাকে ল নিয়েই পড়তে হবে, কারণ সিকান্দার ল করবে। জানা নেই নিজের তৈরি প্রতিযোগিতা থেকে সে কখনো বের হতে পারবে কিনা, নাকি সারা জীবন সিকান্দারের মতো হওয়ার চেষ্টাতেই শেষ হয়ে যাবে। এই উন্মাদনা থেকে সে বের হতে চায়, নিজের রাস্তা সিকান্দার থেকে একদম আলাদা করে ফেলতে চায়, কিন্তু তার ভেতরে সিকান্দারকে হারানোর সুপ্ত ইচ্ছে সবসময়ের জন্য রয়ে গেছে। মেজর সাবজেক্ট ইকোনমিক্সের জন্য প্রথম সেমিস্টারে ক্যালকুলাসের বাড়তি কোর্স থাকে। এই কোর্সের জন্য জ্যানকে ম্যাথ ডিপার্টমেন্টে ক্লাস অ্যাটেন্ড করতে যেতে হবে। সে কোর্সের প্রথম ক্লাস করতে ম্যাথ ডিপার্টমেন্টে গেল। সেখানে উম্মে মারিয়াম নামের এক মেয়েকে পেল। দিনটাকে সাধারণ ৮-১০টা দিন ভেবেই ক্যাম্পাসে এসেছিল, কিন্তু জ্যান জানতই না আজ এমন একজনকে পাবে যার সাথে দেখা হওয়ার পর জীবনের প্রতি থাকা সব তিক্ততা দূর হয়ে যাবে জ্যানের। জ্যান নিজের ডিপার্টমেন্ট থেকে ছুটে কোনো রকমে ক্লাসে পৌঁছালো। উম্মে মারিয়ামের মেজর সাবজেক্টও ম্যাথ, তাই তার এই ক্লাসে থাকাটা স্বাভাবিক। জ্যান ক্লাসে গম্ভীর হয়ে চুপচাপ লেকচার শুনছিল। দেখলো মেয়েটা বারবার প্রফেসরকে প্রশ্ন করে নাস্তানাবুদ করে ছাড়ছে, যা জ্যানকে চমকে দিল। মেয়েটা বিভিন্ন ফর্মুলা ও টার্ম সংক্রান্ত এমন টেকনিক্যাল প্রশ্ন করেছে যেগুলোর অধিকাংশের উত্তর প্রফেসরও দিতে পারলেন না। হয়তো নয়, বরং নিশ্চিত বলা যায় যে মেয়েটা ভীষণ মেধাবী, বিশেষ করে ম্যাথের ক্যালকুলাসে অনেক ভালো। তাই তো আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে থেকেও পিএইচডি করা একজন প্রফেসরকে পুরো দমে টাফ টাইম দিচ্ছে। কিন্তু উম্মে মারিয়ামের সঙ্গে জ্যানের প্রথম সাক্ষাৎ হওয়ায় তার নামটাও জানতে পারল না। শুধু মেয়েটার যোগ্যতা ও আত্মবিশ্বাস সম্পর্কে জানলো এবং আন্দাজ করলো হয়তো ইন্ডিয়ান বা পাকিস্তানি হতে পারে। দ্বিতীয়বার ক্লাস অ্যাটেন্ড করতে এলে জ্যান ঘটনাক্রমে উম্মে মারিয়ামের পাশের সিটে বসার জায়গা পেল। আজও সে চুপচাপ লেকচার শুনছিল, আর তার পাশে বসে থাকা মেয়েটা সেদিনের মতো প্রফেসরকে বিভিন্ন প্রশ্ন করতে লাগলো। আর কোনো দিক থেকেই এটা মনে হলো না যে জেনে বুঝে প্রফেসরকে বিরক্ত করতে এইসব প্রশ্ন করছে, বরং মনে হলো মেয়েটার মাথায় যেসব প্রশ্ন আসছে তা খোলামেলাভাবে প্রফেসরের কাছে জানতে চেয়েছে। জ্যান শুরু থেকেই ম্যাথে ভালো, তার এই ডেরিভেশন নিয়ে কোথাও কোনো কনফিউশন নেই। তাই জ্যান নিজের অভ্যাস ও মেজাজের বিপরীতে গিয়ে হুট করে বলে ফেলল, এই পয়েন্ট নিয়ে আপনি কনফিউজ তাই না? দিন আমি বুঝিয়ে দিচ্ছি। মেয়েটা চমকে মাথা তুলল। জ্যানকে এমনভাবে দেখলো যেন এতক্ষণই মানুষটার উপস্থিতি সম্পর্কে অজ্ঞাত ছিল। হ্যাঁ, জ্যান শেহরের মাঝে এমন কি রয়েছে যে কেউ তার উপস্থিতি বা অনুপস্থিতি নোটিস করবে? বড় ভাইয়ের প্রতি হিংসা করতে করতে এমন তিক্ত চিন্তাভাবনার অধিকারী হয়ে উঠেছে যে এখন নিজের ব্যাপারেও খুব কমই ভালো কিছু চিন্তা করতে পারে সে। আপনি ডেরিভেশন বুঝে গেছেন? মেয়েটি কিছুটা বিস্ময়ে কিছুটা আনন্দের সাথে বলল। জ্যান মুচকি হেসে হ্যাঁ বোধক মাথা দোলায়। এরপর মেয়েটার নোটবুকেই শুরু থেকে শেষ পর্যন্ত ডেরিভেশন বুঝিয়ে দিল। মোট 10 মিনিট লাগলো এসব করতে। আপনাকে অনেক ধন্যবাদ, মেয়েটা হেসে কৃতজ্ঞতার ভঙ্গিতে বলল। ইউ আর ওয়েলকাম। জবাবে হেসে জ্যান চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। আপনি নিজের নাম বলেননি। মেয়েটাও চেয়ার ছেড়ে উঠল। তখন ক্লাসে শুধু ওরা দুইজন, জ্যান শাহরিয়ার। আমি উম্মে মারিয়াম। তোমার সঙ্গে পরিচিত হয়ে ভালো লাগলো জ্যান। জবাবে মারিয়াম আন্তরিকভাবে নিজের পরিচয় দিল। মেয়েটার এই আন্তরিকতা জ্যানের ভালো লাগলো। তুমি পাকিস্তানি জ্যান? ওরা দুজন একসাথে ক্লাস থেকে বের হচ্ছিল। জ্যান সংক্ষেপে নিজের ব্যাপারে বলল। ওদের দুই ভাইয়ের জন্ম আমেরিকায়। শাহরিয়ার খানের চাকরির সুবাদে এখন পর্যন্ত ওদের জীবন পাকিস্তানের বাইরেই কেটেছে, কিন্তু কয়েক বছর ধরে আমেরিকায় আছে। হ্যাঁ, ছুটিতে প্রতি বছর পাকিস্তানে দাদা বাড়ি যায় জ্যানরা, যা ওদের পারিবারিক ও পৈতৃক বাড়ি। সেখানে যাওয়া বাধ্যতামূলক। ওরা এমনিতে আমেরিকান সিটিজেন, কিন্তু উম্মে মারিয়াম আমেরিকান সিটিজেন না, এখানে পড়তে এসেছে। সেদিনের সংক্ষিপ্ত পরিচয় ও কথাবার্তা শেষে ওরা দুজন বিদায় নিয়ে চলে গেল। কয়েকদিনের মধ্যে জ্যান জানতে পারলো উম্মে মারিয়াম শুধু ক্লাসরুমেই না, বরং ক্লাসের বাইরেও পুরো ডিপার্টমেন্টে নিজের ব্যতিক্রম ধর্মী মেধার প্রদর্শন বাকি রাখেনি। ম্যাথ ডিপার্টমেন্টে যে ত্রৈমাসিক পত্রিকা বের হয়, মেয়েটা সেখানকার এডিটোরিয়াল বোর্ডে যুক্ত। ড্রামাটিক ক্লাবের প্রাণ সে। নিজের ডিপার্টমেন্ট ছাড়াও অন্য সব ডিপার্টমেন্টের বিভিন্ন অর্গানাইজেশন এবং ক্লাবের একজন সক্রিয় মেম্বার। বইয়ের ভেতর ও বাইরের দুই জগতেই চমৎকার রেকর্ড রাখাবে মারিয়াম। আমেরিকায় এসে আমেরিকান ইউনিভার্সিটিতে পড়ে আমেরিকানদের উপরে রাজত্ব করছে সে, যা কোনো সাধারণ বিষয় নয়। প্রথম দিনের পরিচয়ের পর জ্যান নিজে থেকে দ্বিতীয়বার উম্মে মারিয়ামের সঙ্গে কথা বলার চেষ্টা করেনি। তবে সপ্তাহে যে 3বার ক্লাস অ্যাটেন্ড করতে আসে, তখন কখনো কখনো উম্মে মারিয়াম কাছে এসে বা দূর থেকে তার সঙ্গে সালাম বিনিময় করে।
জ্যান নিজের মাঝে ডুবে থাকা গম্ভীর ধরনের ছেলে, তাই উম্মে মারিয়াম হোক বা অন্য যে কোনো মেয়ের সঙ্গেই বন্ধুত্ব গড়ে ওঠার প্রশ্নই আসে না। উম্মে মারিয়ামের ড্রামাটিক ক্লাব রোমিও জুলিয়েটের প্লে করবে। আসা যাওয়া যতটুকু খবর জানের কানে এসেছে, তাতে এতটুকু জানতে পেরেছে যে এই ড্রামার স্ক্রিপ্ট উম্মে মারিয়ামের লেখা, ডিরেকশনও তার, জুলিয়েটের চরিত্র সে নিজেই করবে। এই ড্রামা চ্যারিটির জন্য করা হচ্ছে। জানো নীরবে টিকিট কিনে অডিটোরিয়ামের শেষের সারিতে ড্রামা দেখতে বসলো। উম্মে মারিয়াম স্টেজে আসার পর সত্যি প্রদীপে আর আলো রইল না। মেয়েটাকে বর্ণনাতে সুন্দর লাগছে, সত্যি থেকে জুলিয়েট মনে হলো। সে স্টেজে আসার পর অন্য কোনো চরিত্রের অভিনয়ের রং জমল না, বরং ড্রামা দেখতে আসা সকল দর্শক জুলিয়েটের ঘরে আটকে গেল। উম্মে মারিয়াম সুন্দরী, সুন্দরী তো অনেক মেয়েরাই হয়, কিন্তু তাকে যে বিষয়টা বাকি সবার থেকে আলাদা করে তা হচ্ছে মেয়েটার চোখ জুড়ে ঝলকানো বুদ্ধিমত্তা এবং চারপাশ মন্ত্রমুগ্ধ করে দেওয়া ব্যক্তিত্ব। জ্যান বিমোহিত হয়ে মেয়েটাকে দেখল। ড্রামা শেষ হলেই জ্যান নীরবে অডিটোরিয়াম থেকে বেরিয়ে এলো। সে অন্য সবার মতো উম্মে মারিয়ামের সঙ্গে দেখা করার চেষ্টা করলো না। হয়তো মেয়েটাও জানবে না যে জ্যান এখানে এসেছিল। এত হাততালি ভিড়ে সেই অসম্ভব সুন্দরী ও বুদ্ধিমতী মেয়েটাও জ্যানের হাততালি কোত্থেকে শুনতে পাবে? নিজের মাঝে এক নামহীন বিষাদ অনুভব করলো সে। উম্মে মারিয়ামি ড্রামা সফল হওয়ার খুশিতে সব ক্লাস ফেলোকে পার্টি দিল। তার প্রশংসা করে, তাকে পছন্দ করে অনেক মানুষ রয়েছে। জ্যান শেখরের তো সেসবের মাঝে কেবল ধোঁয়াশা। জনসমাগমের অংশ হতে উম্মে মারিয়ামের বাড়ির পার্টিতে জ্যান যাবে প্রশ্নই ওঠে না। সে পার্টিতে যায়নি। পার্টির পরের দিন তার ক্লাস নেই, তাই ম্যাথ ডিপার্টমেন্টেও যাওয়ার দরকার হয়নি। নিজের ডিপার্টমেন্টেই রইল। ডিপার্টমেন্ট থেকে বেরিয়ে লাইব্রেরির দিকে যাচ্ছিল, তখন সামনে উম্মে মারিয়ামকে আসতে দেখলো। নিজের ডিপার্টমেন্টে মেয়েটা যেমন জনপ্রিয়, তার যেমন বন্ধু বান্ধব, এখানেও নিশ্চয়ই তার পরিচিত কেউ না কেউ থাকবে। তাদের কারোর সঙ্গে হয়তো দেখা করতে এসেছে। জ্যান তাকে দেখেও না দেখার ভান করে পাশ কেটেই চলে যেতে লাগলো। কিন্তু মেয়েটা তার দিকে আসছে দেখে তাকে থামতে হলো। উম্মে মারিয়ামকে নিজের দিকে আসছে দেখে সে অবাক। গতকাল কোথায় ছিলে? উম্মে মারিয়াম এসেই সালাম দেওয়া ছাড়াই রেগে বলল। গতকাল? হ্যাঁ গতকাল। এটা বলবে না যে কাল কি ছিল তুমি জানো না? উম্মে মারিয়াম রাগে চোখে জানের দিকে তাকিয়ে রইল। কাল কি ছিল মারিয়াম? মনের মাঝে ধাক্কা ও অবাধ খুশি নেই। জান ইচ্ছে করেই মেয়েটাকে জ্বালাতে চাইল। কাল তাহলে উম্মে মারিয়াম কি সত্যিই তার অনুপস্থিতি খেয়াল করেছে? কাল পার্টি রেখেছিলাম আমি নিজের বাড়িতে, সবাই এসেছিল, শুধু তুমি ছাড়া। মারিয়াম রাগে চোখে তাকিয়েই বলল। কিন্তু তুমি আমাকে যেতে বলেছিলে কখন? জান হেসে বলল, আমি পুরো ক্লাসকে ইনভাইট করেছিলাম এবং আমার খুব ভালোভাবে মনে আছে যখন আমি ক্লাসের পার্টির ঘোষণা দিয়েছিলাম তুমিও সেখানে ছিলে। আমি গণহারে দেওয়া দাওয়াতে কোথাও যাই না, ভিড়ের অংশ হওয়ার অভ্যাস নেই আমার। এবার জ্যান কিছুটা গম্ভীর হয়ে বলল, ভীষণ না কুচু মানুষ তো তুমি, জ্যান শাহরিয়ার। যদি জানতাম তুমি এমন না কুচু এবং আত্মমগ্ন মানুষ, তাহলে আলাদা করে দাওয়াত দিতাম। এই উত্তরে জ্যান মোটেও মেয়েটাকে বোঝানোর চেষ্টা করল না যে সে এমন না, বরং চুপ রইল। মারিয়াম তাকে স্থির চোখে দেখতে লাগলো। প্লেট দিনও এসেছিলে, কিন্তু আমার সঙ্গে দেখা করোনি। সবাই আমার সঙ্গে দেখা করেছে, অভিনন্দন জানিয়েছে, শুধু তুমি ছাড়া। কাল পার্টিতেও আমি তোমার অপেক্ষা করেছি, কিন্তু তুমি গায়েব। এতটা নাকুচু হওয়া উচিত না মানুষের। তার মানে মেয়েটা প্লেট দিন জ্যানকে দেখেছিল। সে উম্মে মারিয়ামের চারপাশে ঘুরে ফিরে হোঁচট খাওয়া অগণিত মানুষদের মধ্যে সাধারণ একজন না, বরং মেয়েটা তার থাকা না থাকা অনুভব করে। জীবনের প্রথম নিজেকে নিয়ে ভেতরে সত্যিকার খুশি টের পেল জ্যান। জীবনের প্রথম তার নিজের জন্য ভালোবাসা জাগলো, নিজেকে ভালোবাসতে ইচ্ছে করলো। সে এতটাও গুরুত্বহীন না, এতটাও সাধারণ না যে তাকে সবার মাঝে উপেক্ষা করা যায়। আমি ভেবেছিলাম এত মানুষ তোমাকে অভিনন্দন জানাচ্ছে, প্রশংসা করছে, তাদের অভিনন্দনের মাঝে হয়তো আমাকে তোমার প্রয়োজন নেই। তুমি একদম ভুল ভেবেছ জান। আমি তোমার অভিনন্দন পাওয়ার অপেক্ষায় ছিলাম। কাল পার্টিতেও তোমার জন্য অনেক অপেক্ষা করেছি। যাই হোক, যা হয়ে গেছে তা বাদ দিই। চলো, আজ তোমার খুশি এবং সাফল্যকে সেলিব্রেট করা যাক। কোথাও একসঙ্গে লাঞ্চ করি আমরা। জান হাসি মুখে বলল, উম্মে মারিয়ামের চেহারায় ছড়িয়ে পড়া আনন্দ লক্ষ্য করার মতো। মেয়েটা কি তার সঙ্গে সময় কাটাবে বলে খুশি হচ্ছে? এই অসামান্য মেয়েটার জন্য কি জান শাহরিয়ার আলাদা কোনো মূল্য রাখে, যা জানের নজরে পড়ছে, যা উম্মে মারিয়ামের চোখ বলছে? তা বোঝার পরও বুঝতে দ্বিধাবোধ করছে সে। ছোটবেলা থেকে নিজেকে অবহেলিত হতে দেখার অনুভূতি মনের ভেতরে এমনভাবে গেঁথেছিল যে হুট করে এটা মেনে নেওয়া কঠিন যে কেউ তাকে খেয়াল করছে। উম্মে মারিয়াম আনন্দের সাথে জ্যানের লাঞ্চের দাওয়াত কবুল করে নিল। জ্যান এই প্রথম জীবনে কোনো মেয়ের সঙ্গে লাঞ্চ করতে যাচ্ছে। আমেরিকার মতো দেশের নাগরিক হয়ে, সেখানে জন্ম নিয়ে বড় হয়ে 19 বছর পর্যন্ত তার কোনো গার্লফ্রেন্ড ছিল না। মেয়েটার জন্য ফুলের তোড়া এবং সাথে এক বক্স চকলেটও নিয়ে নিল সে। লাঞ্চের দাওয়াত না, বরং প্লে সফল হয়ে উপহার স্বরূপ উম্মে মারিয়াম এই লাঞ্চের জন্য আলাদাভাবে তৈরি হয়ে এসেছে। পরনে বেশ সুন্দর একটা জামা, মুখে গোছানো মেকআপ, কাঁধ থেকে একটু নিচ পর্যন্ত আসা চুলগুলো, যে সকালে ক্যাম্পাসে বাঁধা ছিল
তা এখন খোলা। মেয়েটা জানের জন্য তৈরি হয়ে আসে। সে সীমাহীন খুশি অনুভব করলো। মন বলল কেবল এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে মেয়েটার দিকে, কারণ এই গোছগাছ মেয়েটা তার জন্য করেছে। খুব সুন্দর লাগছে তোমাকে, জ্যান ভালোবাসে মেশানো কণ্ঠে বলল। শুক্রিয়া। ভাবলাম আমার সম্মানে তুমি আলাদাভাবে লাঞ্চ করাবে, তাই আমার উচিত তোমার জন্য কিছুটা গুছিয়ে আসা। মারিয়ামও জবাবে হেসে বলল। একসাথে লাঞ্চ করতে করতে ওরা দুজন সৃষ্টি থেকে যুগান্তর পর্যন্ত সবকিছু নিয়ে কথা বলল। মেয়েটা শুধু সৌন্দর্য আর মেধা দিয়েই নয়, বরং প্রতিটি বিষয় অনন্য, যার জীবনযাত্রার মান ভীষণ উন্নত। খাবার দাবার থেকে শুরু করে পোশাক পরিচ্ছদ, আগ্রহের বিষয়, বৌদ্ধ বান্ধব এবং জীবনযাপনের ধরন সবকিছু। মেয়েটার কথা বলার ধরন এত সুন্দর যে ইচ্ছে করলো মেয়েটা বলতে থাক আর সে শুধু শুনে যাক। লাঞ্চ করে রেস্টুরেন্ট থেকে বের হওয়ার পর ওদের দুজনের সম্পর্কের মধ্যে এক ধরনের হৃদ্যতা ও আত্মিক সংযোগ তৈরি হলো, এবং মারিয়াম তার জন্য একটা গুরুত্বপূর্ণ নাম হয়ে গেল। এখন জান ক্লাসে অ্যাটেন্ড করতে এলে ওরা দুজন পাশাপাশি বসে লাইব্রেরিতে একসঙ্গে অ্যাসাইনমেন্ট শেষ করে। লাইব্রেরি, জিম, ক্যাফেটেরিয়া, ক্যাম্পাসের আশপাশ সহ এমন কোনো জায়গা বাকি রইল না যেখানে ওরা একসঙ্গে সময় কাটায়নি। জান স্বল্পভাষী, নিজের মাঝে মগ্ন, খুব বেশি সোশ্যাল মানুষ না, কিন্তু এখন মারিয়ামের সঙ্গে ঘন্টার পর ঘন্টা ক্লান্তিহীনভাবে কথা বলে সে। ক্যাম্পাসে যেসব ক্লাবে মেয়েটা ব্যস্ত, এখন জ্যানকেও সেসবে ঢোকানোর চেষ্টা করছে, শুধু একসঙ্গে বেশি থেকে বেশি সময় কাটানোর জন্য। জ্যান ওইসবও নাম লেখালো। এর মাঝে সে যতটুকু জানতে পারলো, মারিয়াম পাকিস্তান থেকে এসেছে, এখানে চাচার কাছে থাকে, খুব ভালো পরিবারের মেয়ে। যখন মেয়েটার সঙ্গে থাকে তখন তো সঙ্গে থাকি, আর যখন থাকে না তখন মেয়েটার সঙ্গ অনুভব করতে শুরু করলো সে। রাতভর সে কেবল মারিয়ামকে নিয়ে ভাবে। মেয়েটার কথা মনে করে মুখে হাসি নিয়ে ঘুমায়। বাড়ির কথা এখন আরো মনে পড়ে না জানেন। শাহরিয়ার খান এখনো তারের সিকান্দারের মাঝে স্পষ্ট পার্থক্য রাখেন, কিন্তু এখন তাতে জানের কিছু যায় আসে না। সিকান্দারকে নিয়ে এখন ভাবার সময় নেই। জীবনের প্রেমে পড়েছে সে, এই প্রথম নিজেকে ভালোবেসে ফেলেছে। মন সুখে থাকতে বলল জানকে, আর মেয়েটার সঙ্গ পেয়ে সে সীমাহীন সুখেই রইল। মন তাকে বলল মারিয়ামের সঙ্গ কয়েকটা ঘন্টা, কয়েক মাস বা কয়েক বছরের জন্য নয়, বরং সারা জীবনের জন্য চায়। হ্যাঁ, জ্যান মারিয়ামকে ভালোবেসে ফেলেছে। মেয়েটা তার জন্য অপরিহার্য এখন, যার সঙ্গে নিজের পুরো জীবন কাটাতে চাইছে। যদিও তারা দুজন একে অপরের জন্য যতটুকু অনুভূতি রাখুক না কেন, এখন পর্যন্ত কেউই এর প্রকাশ ঘটায়নি। এটা অব্যক্ত এক বিষয় যা দুজনই অনুভব করে, কিন্তু ভালোবাসা শব্দটা এখন পর্যন্ত কারো মুখ থেকে বের হয়নি। জানের মধ্যে এক ধরনের ভয় আর দ্বিধা কাজ করে। যদিও জানে মেয়েটা তার প্রেমে পড়েছে, কিন্তু আদতে বিয়ে করবে কিনা প্রশ্ন সেখানে। অজানা এক প্রত্যাখ্যানের ভয়, যার ফলে লাখো চেষ্টা এবং এত মাস একসাথে কাটানোর পরও জান মেয়েটার সামনে নিজের ভালোবাসা স্বীকার করতে পারছে না। ক্যালকুলাসের প্রথম কোর্স শেষ করে জান পরের সেমিস্টারে চলে গেল। তাছাড়া এখন দেখা করার জন্য তার আর মারিয়ামের ক্লাসের প্রয়োজনই বা কোথায়? ওরা দুজন প্রায় সময় একসঙ্গে থাকে। ইউনিভার্সিটিতে এশিয়ান স্টুডেন্টদের একটি সংগঠন আছে, যারা এখানে পড়তে আসে সকল সাউথ এশিয়ান স্টুডেন্টদের জন্য সময় অসময়ে বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করে, যাতে এর মাধ্যমে এখানে পড়তে আসা সেই সব দেশের স্টুডেন্টরা একে অপরের কাছাকাছি আসার এবং একে অপরকে জানার সুযোগ পায়। মারিয়াম সেই সংগঠনের মেম্বার, তার জোরে জ্যানও সেখানের মেম্বার হলো। একদিন ওই সংগঠনের তরফ থেকে বারবিকিউ পার্টির আয়োজন করা হলো। জ্যান পার্টিতে যেতে পছন্দ না করলেও মেয়েটার অনুরোধে জ্যানকে আসতে হলো। সাউথ এশিয়ান অনেক স্টুডেন্টরাই এই পার্টিতে হিসেবে অংশ নেয়, যার দরুন সেইরাতেও আয়োজন করা পার্টিতে উপস্থিত হয়েছে। ওদের প্রফেসর আর লেকচারাররা যত কঠিন মেজাজেরই হোক না কেন, ক্লাসের বাইরে বিশেষ করে এমন ধরনের আয়োজনে তারা স্টুডেন্টদের সাথে একদম মিলে যান। আজকের পার্টির জন্য ওদের এক প্রফেসর তার বাড়ির ব্যাকইয়ার্ড নিজে থেকে অফার করেছেন। প্রফেসরের বাড়ি বেশ বড়সড়, ব্যাকইয়ার্ডে এই পরিমাণ যথেষ্ট জায়গা আছে যেখানে বারবিকিউ করা যাবে এবং সবাই বসতে পারবে। তিনি ম্যাথ ডিপার্টমেন্টের প্রফেসর, 38 বছরের একদম ইয়াং অ্যাসোসিয়েট প্রফেসর। সম্ভবত তার মা আমেরিকান এবং বাবা ইন্ডিয়ান। জ্যান ছেলেদের গ্রুপের সঙ্গে বসে কথা বলছিল, অন্যদিকে মারিয়াম প্রফেসর এবং অন্যান্য স্টুডেন্টদের সঙ্গে বারবিকিউ করার আয়োজনে ব্যস্ত। প্রফেসরের সঙ্গে মেয়েটার এমন মেলামেশা, অতিরিক্ত কথা বলা জ্যানের কাছে ভালো লাগলো না। প্রফেসর কারণ ছাড়াও মারিয়ামকে বারবার ডাকছেন, কাছাকাছি ঘেঁষার চেষ্টা করছেন। জ্যান তার চোখে মারিয়ামের প্রতি আকর্ষণ দেখতে পেল, যার দরুন তার মুড খারাপ হয়ে গেল। সাথে সাথেই ওখান থেকে চলে আসার জন্য উঠে পড়ল সে। মারিয়ামের ওপরও তার মেজাজ খারাপ হলো। কাউকে না বলেই জ্যান সেখান থেকে যেতে লাগলো, কিন্তু মারিয়াম হয়তো তাকে উঠতে দেখে ফেলেছে। তাই যখন সে গেট থেকে বের হচ্ছিল তখন পেছন থেকে মারিয়ামের কণ্ঠ ভেসে এলো, জ্যান, কি হয়েছে? কোথায় যাচ্ছ? জ্যান ঘুরল, তার চেহারা জুড়ে রাগ আর অভিমান।
আমার মাথা ব্যথা করছে, বাসায় যাচ্ছি। আমাকে এভাবে না বলে, যদি আমি তোমাকে উঠতে না দেখতাম তাহলে না বলেই চলে যেতে, আমাকে চিন্তায় ফেলে। মানে আমার কণ্ঠে পরিষ্কার অভিযোগ। তোমাকে বলার প্রয়োজন মনে করিনি, ডক্টর খানের সঙ্গে বেশ ব্যস্ত বলে। জান খুঁজে দিয়েই বলল। ওমে মারিয়াম করুণ চোখে তাকালো। তোমার কি মনে হয়, তুমি এভাবে চলে গেলে আমার কিছু যায় আসে না? হ্যাঁ, তোমার কি যায় আসে? তোমাকে চাওয়ার মতো এবং আশেপাশে ঘোরার মতো মানুষের কমতি নেই। জ্যান শহরের এত মানুষের ভিড়ে কিভাবে চোখে পড়বে? জ্যান ভীষণ রুষ্ট ভঙ্গিতে বলল, কণ্ঠে কাঠিন্য। ওমে মারিয়ামের চোখে পানি চলে এলো। ঠিক বলছো তুমি, জ্যান শহরের আমার চোখে কিভাবে পড়বে? তার গুরুত্ব আমার কাছে কী বা হতে পারে শুধু এটা ছাড়া যায় আমি তাকে ভালোবাসি? শুধু এইটা ছেড়ে যায় সে আমার জন্য পৃথিবীর সবার চেয়ে গুরুত্বপূর্ণ। শুধু এইটা ছেড়ে যায় যখন সে আমার সঙ্গে থাকে তখন আমি ভালো থাকি। শুধু এইটা ছেড়ে যায় যখন সে আশেপাশে থাকে না আমার মন খারাপ থাকে। শুধু এটা ছেড়ে যায় পুরো দুনিয়া আমার প্রশংসা করলো যদি জ্যান শাহরিয়ার আমাকে ভুল বোঝে, তাহলে নিজের সব গুণ আমার কাছে অর্থহীন হয়ে যায়। জ্যান নিজের আচরণে ও শক্ত কথায় লজ্জা পেতে ভুলে গেল। ওমে মারিয়ামের চোখের পানি দিকেও মনোযোগ দিতে পারছে না। মেয়েটির বলা এত কথার মাঝে ভালোবাসি শব্দটা তাকে থমকে দিল। মারিয়াম। জ্যান ছুটে মারিয়ামের কাছে এলো, কিন্তু বুঝতে পারলো না কি বলা উচিত। মানুষ আমাকে কতখানি পছন্দ করে বা না করে তাতে আমার কিছু যায় আসে না জ্যান। আমার শুধু এই বিষয়ে যায় আসে, আমি যাকে ভালোবাসি আদতে সে আমাকে ভালোবাসি কিনা, অথবা ভালোবাসলো কেন তা স্বীকার করতে পারছে না, অথবা হয়তো আমি তার জন্য এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারিনি যাতে সে আমার সঙ্গে তার জীবন কাটানোর কথা ভাবতে পারে। কথা শেষ করে উত্তর শোনার জন্য অপেক্ষা করতে পারলো না উমে মারিয়াম। কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে গেল। মিজান উমে মারিয়ামের পিছু নিল না, কয়েক মিনিট সেখানে দাঁড়িয়ে থেকে বাসায় চলে এলো। উমে মারিয়ামের ভালোবাসার স্বীকারোক্তি তাকে আনন্দ দিয়েছে। মেয়েটার কান্নায় যদিও খারাপ লেগেছে, নিজের স্বঘোষিত চিন্তাভাবনা এবং হীনমন্যতার কারণে জ্যান এই মেয়েটাকে হারাতে বসেছিল। হয়তো মেয়ে হওয়ার দরুন ওমে মারিয়াম ভালোবাসার বহিঃপ্রকাশ তার পক্ষ থেকে চেয়েছিল। হয়তো জ্যানের ঠোঁট থেকে ভালোবাসাকে ঘিরে স্বীকারোক্তি শোনার অপেক্ষায় ছিল, কিন্তু জ্যান সেই সুখ দিতে পারেনি মেয়েটাকে। নিজের ওপর প্রচণ্ড রাগ উঠল তার। এই ভুলের মাসুল খুব সুন্দর কিছু দিয়ে এবং অনন্য উপায়ে করবে সে। কী করা যায় তা ঠিক করে রাখলো। পরে কয়েকটা দিন জ্যান সম্পূর্ণ নীরব কাটলো। ওমে মারিয়াম সবসময়ের মতো দেখা সাক্ষাৎ আর কথাবার্তা বলল। ওরা আগে যেভাবে একসঙ্গে ঘোরাফেরা করতো সেভাবেই সব চলতে থাকলো, কিন্তু জ্যান জানে মারিয়াম তার উপর ভীষণ অসন্তুষ্ট হয়ে আছে। এতটা অসন্তুষ্ট যে নিজের অভিমান প্রকাশ করতেও ইচ্ছুক না মেয়েটা। উইকেন্ডে ক্রুজ শিপে মারিয়ামকে ইনভাইট করলো সে, কিন্তু বলল না ক্রুজ শিপে শুধু তারাই থাকবে, বরং বলল বন্ধুদের গ্রুপের সঙ্গে 2 দিনের প্ল্যান। শিপ লস অ্যাঞ্জেলেস থেকে ক্যাটালিনা আইল্যান্ড পর্যন্ত যাবে, মাঝখানে আরও 2টো সুন্দর জায়গায় থামবে। সে ওদিকে রাজি না হলো জ্যানের জোরাজুরিতে ওমে মারিয়াম অবশেষে রাজি হয়ে গেল। লস অ্যাঞ্জেলেস থেকে ওদের ক্রুজ শিপ রওনা দিলে মারিয়াম অবাক হয়ে জিজ্ঞেস করলো, তোমার বন্ধুরা কোথায়?